নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই আমাদের এই সিরিজ, যার নাম কিনা তিন প্রধান। দেবজয়দা, এটা খুশির ঈদের আগে একটা খুশির খবর, মহামেডান শেষমেশ। তাহলে তোমার মুখে ছাই দিয়ে তোমার ভবিষ্যৎবাণীর মুখে ছাই দিয়ে যতই তুমি চাও, তুমি বারবার একটা আমি বলে দিলাম যে ওরা যা করে সেটা যেন না করুক এবার। এই যে তুমি সন্দেহটা দেখিয়েছিলে, আমরা তো দেখাই, তুমি একমাত্র দেখিয়েছিলে। দেবজয়দা, মানে কেমন লাগছে এটা একটু বলো। এই তিন প্রধান একসাথে খেলবে, প্রথম কথা হচ্ছে ছটা ডার্বি হবে। আর কলকাতা ফুটবলের এই তিনটে ক্লাব একসাথে, এটা মনে হয় গালতাসারের বেসিক ওরকম একটা ব্যাপার, একটা হই কাণ্ড। আমি ফেসবুকে ওটা শেয়ার করেছিলাম। ওই বাংলাদেশ ম্যাচটার এগেইনস্টে মনে হয় একটা টিফো আমাদের আলট্রাস ব্লু রিলিজ করেছিল, তিনটে মানে জার্সি একসাথে ওরকম হবে আবার। ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন, কারণ মোহামেডানের আসাটা খুব জরুরি ছিল। আর একটা হচ্ছে মোহামেডানের এবারে যদি তুমি পারফরমেন্স দেখো, যে ছোট ব্রেকটা, আই লিগে তো ইন্টারন্যাশনাল ব্রেক ছিল না, যে ছোট ব্রেকটা ছিল তারপরে মোহামেডান মানে নিজেদের উপরেই সন্দেহ করতে লেগেছিল। কিন্তু যাই হোক, আগের দিন ম্যাচে খুব একটা ভালো খেলেনি, কিন্তু হ্যাঁ মোটামুটি লাজং ভালো খেলেছিল, লাজং ভালো শুরু করেছিল। আর আমরা সেটা বুঝতেই পারি যে মোহামেডান একটু ডিফেন্সিভ ওয়েতে খেলা শুরু করেছিল, কারণ ওদের একটা ড্র পেলেই হয়ে যেত। পদম ছেত্রী খুব ভালো খেলেছিল, খুব ভালো খেলেছিল, একদম শেষ মোমেন্টে গিয়ে যে সেভটা করলো ওটা কিন্তু মানে। আর আমার মনে হচ্ছে মোহামেডান পদম ছেত্রীকে রিটেন করবে। আর লাজং ভালো খেলছিল, কিন্তু এক হওয়ার পরে যদি তুমি মোহামেডানের সেকেন্ড গোলটা দেখো, কোজলভ যে গোলটা করলো, ওটা কিন্তু একেবারেই এগেনস্ট দ্য রান অফ প্লে। ওটা শিলং লাজং গোলটা কনসিড করে যাওয়ার পরে তারপরে ওরা একেবারেই শাটডাউন করে দিল, ডিফেন্সিভ হয়ে গেল, আর শিলং লাজং কিছু করতে পারেনি। আর যেটা মোহামেডানের এবারে পুরো মোহামেডানের খেলা যদি তুমি দেখো, মোহামেডান কিন্তু গোল করেছে, কিন্তু তার সাথে সাথে দেবজয়দা, মোহামেডান যেরকম গোল করেছে, ওরা কিন্তু পরপর এই যে কটা ম্যাচ আমি অন্তত দেখলাম এই জানুয়ারি থেকে, ওরা কিন্তু ডিফেন্সিভলি খুবই একদম সলিড অ্যাজ এ ইউনিট। কারণ এই লাজং ম্যাচটাতেও লাজং যখন একেবারে চেপে ধরেছে, ওরা কিন্তু একদম মোহামেডান কিন্তু মনে হচ্ছিল এই গোল খেয়ে যাবে, এই গোল খেয়ে যাবে, এই গোল, কিন্তু সেরকম কিন্তু হলো না। ওদের ডিফেন্সিভ স্ট্রাকচারটা কিন্তু একেবারে শিলং লাজং তুমি এটা বলতে পারবে না শিলং লাজং ওপেন করে দিয়েছে, ওপেন নেট পায়নি। খেলাটা হয়েছে মোহামেডানের ডিফেন্সিভ হাফে, কিন্তু একেবারে ওপেন নেট হয়নি। আর আমি যেটা বলছিলাম, হ্যাঁ, ওই রিয়েল কাশ্মীরের সঙ্গে 3 গোল খাওয়া, ওর পর থেকে কিন্তু মোহামেডানের ডিফেন্স অনেক, ওটাই তো একমাত্র ম্যাচ যেটা ওরা হারলো, দারুণ পারফরমেন্স। আমার মনে হয় শেষ যে ম্যাচটা এখানে রয়েছে, যেটা আশা করা যায় কিশোর ভারতীতে হবে, সেদিন উল্লাস হবে আর কি, সেদিনই সেলিব্রেশন হবে। আর মোহামেডানের আরেকটা যেটা ভালো, যেটা আমি শুনছিলাম, সেটা হচ্ছে ওদের যে যে জিনিসগুলো দরকার হয় আইএসএল এ খেলার জন্য, সেই সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। আমিও শুনছিলাম যে ওদের যে আজকে আমি শুনছিলাম ওদের ব্যাংকে অ্যাকাউন্টে কত একটা 1000 কোটি টাকা, 100 কোটি টাকা গ্যারান্টি রাখতে সেটার ব্যবস্থা করে ফেলেছে। এবার বাংকারের ওদের শেয়ার পার্সেন্টেজটা বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ 51 ছিল, ওটা 61 করে ফেলেছে। তো সব মিলিয়ে ভালো। কারণ আমি যদি একেবারে ভুল না হয়, পাঞ্জাব এফসিরও কিন্তু আগেরবার এই জিনিসগুলো কনফার্ম করতে সময় লেগেছিল। ওরা আই লিগ জিতে গেছিল, তারপরে আমরা জানি যে ওরা আইএসএল এ আসছে, কিন্তু একেবারে কনফার্মেশন আসেনি। মোহামেডান কিন্তু এখনই কনফার্ম করে দিয়েছে যে সব দিক থেকে আমরা খেলছি। দেবজয়দা, আমাকে একটা কথা বলো, একটা সেকেন্ড ডিভিশনের টিম আমরা বাইরের লিগে বারবার দেখেছি, যখন সেকেন্ড ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে যায়, ফার্স্ট ডিভিশনে যায়, সেখানে গিয়ে তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। একটা তো পয়সা কড়ির সমস্যা, সেটা তো সব থেকে বেশি, একটা হিউজ বাজেটের ডিফারেন্স। কিন্তু খেলাধুলার যে কি বলবো মান, সেটাও একটা অনেকটা পার্থক্য। মোহামেডানকে কি করতে হবে এইগুলো থেকে সাবধানে বেঁচে থাকার জন্য? কারণ ইংরেজিতে আমরা একটা টার্ম খুবই প্রিমিয়ার লিগ অন্তত শুনে অভ্যস্ত, যে ইয়ো ক্লাব, যে এক বছর আসে পরের বছর চলে যায়। মোহামেডান নিশ্চয়ই চাইবে না যে একটা ইয়ো ক্লাব হতে, ওরা নিশ্চয়ই প্রেজেন্সটাকে মেনটেন করতে চাইবে। কি করতে হবে মোহামেডানকে? দেখো, তুমি বাজেটের কথা বলছো, সেটা আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে মোহামেডানের জন্য।
আর একটা হচ্ছে প্লেয়ার রিক্রুটমেন্ট, যেটা গত 2 বছর কেন তার বেশি সময় ধরে ইস্টবেঙ্গল ফেস করছে। ইস্টবেঙ্গল যখন শুরু করছে প্লেয়ার কেনা বেচা, তখন বাকি টিমগুলো অলরেডি নিজেদের টিম ফর্ম করে ফেলেছে, মানে মার্কেটে আর কোনো প্লেয়ার নেই, যারা রয়েছে তাদেরকে নিয়ে ইস্টবেঙ্গলকে টিম করতে হচ্ছে। মোহামেডান কিন্তু সেই অবস্থায় পড়তে হচ্ছে না। মোহামেডান জানে সিজন এখনও শেষ হয়নি, মোহামেডান টার্গেট করতে পারে। মোহামেডানের পক্ষে যেটা চাপ হবে সেটা হচ্ছে নিজেদের ভালো প্লেয়ারগুলোকে ধরে রাখা। যেমন আমরা যেটা শুনছি, ডেভিডকে হয়তো ছেড়ে দিতে হবে, ডেভিডকে অন্য ক্লাব টার্গেট করেছে, ইস্টবেঙ্গলই টার্গেট করেছে, ডেভিড হয়তো ইস্টবেঙ্গলে খেলবে। লাল রেমসাঙ্গা দারুণ খেলেছে, লাল রেমসাঙ্গাকেও ইস্টবেঙ্গল টার্গেট করছে। পদম ছেত্রী এরকম পারফরমেন্স, পদম ছেত্রী দেখো সব বড় টিমই চাইবে তার নিজের টিমে একটা করে দারুণ সেকেন্ড গোলকিপার রাখা। পদম ছেত্রী যদি ফার্স্ট গোলকিপার নাও হয় তাহলেও বড় টিম হয়তো ওকে সাইন করতে চাইবে। এই জিনিসগুলো করে ভালো বিদেশি সাইন করা। যারা এই সিজনে আই লিগে খেললো মোহামেডানের হয়ে, তাদের মধ্যে ফরওয়ার্ড লাইনে বা মিডফিল্ডে কয়েকজন রয়েছে তারা যথেষ্ট ভালো, কিন্তু আরও কয়েকজন আইএসএল মানের বিদেশি ওদেরকে রিক্রুট করা দরকার। আর যেটা দরকার সেটা হচ্ছে ভালো ইন্ডিয়ান প্লেয়ার না। তুমি যদি দেখো এইটা কিন্তু আইএসএলে সবসময় হয়ে আছে, আইএসএল যারা জেতে তাদের টিমে ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, যারা ইন্ডিয়ান টিমে রেগুলার খেলছে। হ্যাঁ, এই মুহূর্তে মুম্বাই বা মোহনবাগান যারা প্রথম দুটো টিম, এদের টিমে তো প্রায় সবকটা ইন্ডিয়ান প্লেয়ারই হলো যারা ইন্ডিয়ার ফার্স্ট টিমে, ন্যাশনাল টিমে রেগুলার খেলে। আর বরাবর দেখে এসেছি বেঙ্গালুরু এফসি। আর বেঙ্গালুরু এফসির ওভারঅল এবছর পারফরমেন্স ভালো না, কিন্তু ওভারঅল বেঙ্গালুরু এফসি আইএসএলে দারুণ পারফরমেন্স। সেই কারণে কিন্তু মোহামেডান সেইটা কতদূর করতে পারবে সেটা আমাদের দেখতে হবে। সেটা না করা গেলে কিন্তু ওভারঅল পারফরমেন্স, কেন আমরা জানি বিদেশি খেলোয়াড়, নাম্বার অফ বিদেশি খেলোয়াড়ের রেস্ট্রিকশন আছে, সেখানে ভালো ইন্ডিয়ান প্লেয়ার থাকাটা খুবই জরুরি। এইগুলো তো মানে আমার মনে হয় যে প্রথমেই এই ফার্স্ট ডিভিশনে আইএসএলে এসেই এই জিনিসগুলো করতে একটু সমস্যা হবে। ইস্ট বেঙ্গল বোধহয় এদের একটা আশার আলো যে এরকম ইউথ একাডেমি, ইউথ সেট আপটা যেহেতু মোহামেডানেরও খারাপ নয়, বেশ ভালো, সেটা বেশ ভালো। আর একটা জিনিস যেটা তো এবার আমরা পাঞ্জাবকে যেটা দেখলাম, পাঞ্জাব কি হলো, পাঞ্জাব যখন এলো তখন পাঞ্জাবের ফার্স্ট হাফটা একেবারে খারাপ গেল, কিন্তু পাঞ্জাব কিন্তু উইন্টার ব্রেকে নিজেদের টিমটাকে গুছিয়ে নিয়ে উইন্টার ব্রেকের পরে যদি পাঞ্জাব দেখো দারুণ পারফরমেন্স। হ্যাঁ, কারণ ওরা একদম এই গত ম্যাচটা এদের কাছে হেরে গেল, তাই মোহনবাগানের কাছে হেরে গিয়ে আউট হয়ে গেল টপ 6 এর রেসে। তার আগে তো পাঞ্জাব মানে এই ম্যাচটার আগে থেকে 20টা ম্যাচ ওরা পুরোপুরি একদম লড়াই করছিল। আর এটা ওদের ডেবিউ সিজন। যদি আমরা দেখি উইন্টার ব্রেকের পরে পাঞ্জাব এফসি যেটা করেছে, আমার মনে হয় মোহামেডানের সেই মডেলটাই টার্গেট করা উচিত, তাই ওদের ব্লুপ্রিন্ট হওয়া উচিত। আমরা দেখে নেবো যে মোহামেডান আইএসএলে এসে অন্যের ব্লুপ্রিন্ট ফলো করে নাকি নিজের ব্লুপ্রিন্ট বানায়। ব্লুপ্রিন্ট অনুযায়ী একটা খেলা হলো আমার যেটা মনে হলো আইএসএলে দেখে, একদম ব্লুপ্রিন্ট অনুযায়ী হয়েছে, যতটুকু দরকার ছিল ততটুকু করে চলে এসছে। তিন প্রধানের আরেকটা বড় ক্লাব মোহনবাগান। দেবজয়দা, পাঞ্জাবের সাথে তুমি যে পাঞ্জাবের কথা বলছিলে তাদের সাথে মোহনবাগানের ম্যাচ 1-0 পেত্রাতস, একটা বলতে পারে পুরো 14 আনা টাইপের একটা গোল, দূর থেকে একটা দুম করে মেরে দিল, কিরকম দেখলে তুমি ম্যাচটা? দেখো, তুমি যদি ম্যাচটা ওভারঅল এজ এ ফুটবল সমর্থক দেখো, ম্যাচটাতে খুব একটা কিছু পাওয়ার ছিল না, মানে ম্যাচটা থেকে কিছু দর্শকরা খুব একটা পায়নি। মোহনবাগান জিততে চেয়েছিল, ম্যাচটা জিততেই হতো, আর কোনো অপশন নেই। মোহনবাগান 1-0 পাওয়ার পরে সেকেন্ড হাফে একেবারে ডিফেন্সিভ চলে গেল। সেকেন্ড হাফে ওরা হামিলকে নামিয়ে দিল, কামিন্সকে বসিয়ে। ওদিকে দীপক টাংরি ভালো খেলছিল না, দীপক টাংরি আর আমি দেখলাম যে ওরা মানে একসাথে অভিষেক সূর্যবংশী আর দীপক টাংরিকেই শুরু থেকেই ওরা খেলিয়েছে। তুমি এই অভিষেক সূর্যবংশীকে কেমন দেখলে? হ্যাঁ, এইটা বলতেই হবে, অভিষেক সূর্যবংশীকে কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করার সময় এসে গেছে। ও প্রত্যেকদিন আমরা গোল টিভি টিমের তরফ থেকে কিন্তু আমরা অভিষেক সূর্যবংশীকে প্রথম দিন থেকেই আমরা করছি, মানে সব জায়গা থেকেই ওর জন্য প্রশংসা, মানে ও প্রশংসা পাওয়ার মতো খেলছে, কারণ ওর বল কন্ট্রোল ভালো, ওর খেলা কিন্তু ম্যাচিওর হচ্ছে আস্তে আস্তে, খুব খেলা ভালো ভাঙতে পারে। ওর একটা প্রথম দিকে আমার যেটা মনে হচ্ছিল, ও একটা টার্ন করে ভুল পাস দিচ্ছে, সেটা অনেকটা কমে গেছে, ছিল আগে, যেটা কম বয়সী প্লেয়ারদের হয়, সেটা হতে পারে, সেইটা আর হচ্ছে না। আর একটা আশার আলো মোহনবাগানের জন্য, তুমি যদি দেখো দীপক টাংরিকে বসিয়ে থাপাকে নামালো, থাপার সেকেন্ড হাফের পারফরমেন্স অন্য দিনের থেকে বেটার এই ম্যাচে, একটু না। দেখো, তুমি 4 কোটি দিয়ে একটা প্লেয়ারকে আনার পরেও তাকে শুরু করা যাচ্ছে না, সেটাই তো বলে দিচ্ছে তার পারফরমেন্স কেমন এরকম।
কিন্তু এই ম্যাচে আমি বলবো একটু বেটার। দেখা যাক পরের ম্যাচে দীপক টাঙ্গিয়ার অভিষেক একসাথে শুরু করে কিনা, কারণ বেঙ্গালুরু এইটাই আমার প্রশ্ন তোমার কাছে, কারণ মোহনবাগান যেরকম খেললো, একদম ফ্র্যাঙ্কলি বলতে গেলে এই খেললে তো মুম্বাইকে হারানো যাবে না, কিন্তু আমার মনে হয় যে মোহনবাগান এই খেলবেও না। তোমার কি মনে হয় যে বেঙ্গালুরু পাঞ্জাব ম্যাচটা তো হয়ে গেল, বেঙ্গালুরু এবং মুম্বাই এই দুটো ম্যাচে ওদের অ্যাপ্রোচটা কিরকম হবে? এই একই অ্যাপ্রোচ থাকবে নাকি আলাদা আলাদা হবে? বেঙ্গালুরুর ম্যাচে আমার মনে হয় একই টিম নামতে পারে, খুব একটা চেঞ্জ আমি আশা করছি না বেঙ্গালুরুর ম্যাচে। এখন 3টে ডিফেন্ডারে খেলছে, তারপরে 5জন মাঝখানে আর ওপরে 2জন, এইটাই খেলা হবে। আর বেঙ্গালুরুর ম্যাচে যেটা 15 তারিখের আগে কি সাহাল আসবে সেটা একটা বড় প্রশ্ন। হাওয়াস আসবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। হাওয়াস মনে হচ্ছে বেঙ্গালুরু ম্যাচে এসে গেলেও যেতে পারে, যেটা আজকে খবর শোনা যাচ্ছে হাওয়াস হয়তো ট্রাভেল কিন্তু সাহাল ফিরলেও সে তো পুরো ফিট হয়ে ফিরবে না, ম্যাচ ফিট হয়ে ফিরবে না, পুরো ম্যাচ খেলতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন থাকবে। আর যেটা দেখছি সেটা হচ্ছে সাহাল ছিল বলেই জনিকা কত ভালো খেলছিল কিনা আমি জানি না, কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা কিন্তু মিস করছে মোহনবাগান, ক্রিয়েটিভিটিটা মিস মোটামুটি লাস্ট দুটো ম্যাচে মিসিং ছিল। একদমই এবার সেইটা ফিরে পেতে হবে, মুম্বাই ম্যাচে সেটা ফিরে পেতেই হবে, কারণ আমরা 3 প্রধান নিয়ে আলোচনা করছি। তুমি যদি পুরো আলোচনাটা মানে পুরো আইএসএলটা আমরা দেখি, তাহলে এই মুহূর্তে সেরা টিম মুম্বাই যা খেলছে গত কয়েক ম্যাচে। ওদের কোন প্লেয়ারটা খারাপ খেলছে বলো তো? দলগতভাবে এত ভালো খেলছে, শুধু দলগতভাবে শুধু অ্যাটাক ভালো করছে তা না, তারা যখন একসঙ্গে গোটা একটা টিম উঠছে নামছে, তারা বক্সের মধ্যে যেভাবে ক্লিয়ার করছে, একে অন্যর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে রীতিমতো। জয়েশ রানের মতো প্লেয়ার আমি বলবো যে এই মুহূর্তে ইন্ডিয়া ন্যাশনাল টিম সার্কিটের ইয়েতেই নেই, এই এখতিয়ারেই নেই, সেও কিন্তু ভালো ফুটবল খেলছে। জয়েশ রানের খেলা দেখছো তুমি, যথেষ্ট ভালো। মেহতাব সিং ভালো খেলছে, মেহতাব সিংকে আমরা অনেক সমালোচনা করেছি, ভালো খেলছে। ফুরবা দারুণ, ফুরবা আগের দিন একটা ভুলের জন্য গোল খেয়েছে, কিন্তু ফুরবা ওভারঅল ফুরবা দারুণ, ফুরবাকে বিট করা যাচ্ছে, সেভও করেছে, আর ফুরবাকে এমনিতে বিট করা যাচ্ছে না। ফলে মুম্বাইকে হারানো খুব ডিফিকাল্ট। যেটা হবে সেটা হচ্ছে মোহনবাগানের হোম ম্যাচ, কিন্তু তার আগে আমরা আশা করবো বেঙ্গালুরু এফসি ম্যাচটা মোহনবাগান জিতবে। বেঙ্গালুরু এফসিকে হারানো কিন্তু সম্ভব, বেঙ্গালুরু এফসির পারফরমেন্স একেবারেই বাজে। ফলে আমার মনে হয় বেঙ্গালুরু এগেনস্টে একই রকম যদি হাবাস থাকে, আমি জানি না কি হবে টাচ লাইনে, না হলে বেঙ্গালুরু এগেনস্টে এইভাবে কিন্তু ক্রিয়েটিভিটি যে নেই টিমটার, একটা ক্রিয়েটিভিটি ছাড়া একটা টিম খেলে যাচ্ছে 2-3টে ম্যাচ, কিন্তু এরা প্রায় এরকম ভাবে কুঁতেই জিতছে মোহনবাগান। চেন্নাই ম্যাচের হারটা থেকে শুরু হয়েছে, ওই ম্যাচটার পর থেকেই বেঙ্গালুরু ম্যাচটা আমার মনে হয় যে বেশ কঠিন হতে চলেছে। বেঙ্গালুরু এতে নেই, ফর্মে নেই, বেঙ্গালুরু হেরেই চলেছে। না, কঠিন তো বটেই। বেঙ্গালুরুর একমাত্র পজিটিভ একটা দিক যে বেঙ্গালুরু টপ 6-এর দৌড়টা থেকে বেরিয়ে গেছে। কিন্তু দেখো বেঙ্গালুরুও চাইবে হাই নোটে এন্ড করতে, হোম ম্যাচ বিশেষ করে চাইবে দর্শকদের সামনে, নিজের ঘরের মাঠের সামনে। বেঙ্গালুরু এফসিতে আমরা যেটা এখানেই আগে বলেছি যে বেঙ্গালুরুতে অনেক মোহনবাগান সমর্থক যাবে, ফলে মোহনবাগান অনেক সমর্থন পাবে সেখানে। আরেকটা যে বড় প্রধানের 3 প্রধানের বড় প্রধান ইস্ট বেঙ্গল, ওদের ম্যাচ চলছে, ওদের ম্যাচ আবার আপনাদের নিয়ে চলে আসবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পরে। একটা ভীষণ টান উত্তেজনার ম্যাচ আমরা ভেবেছিলাম হবে ইস্ট বেঙ্গল আর পাঞ্জাবের মধ্যে, কারণ ইস্ট বেঙ্গলের জন্য এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ ছিল। টপ 6-এ যদি ওদের কোয়ালিফাই করতে হতো তাহলে এই ম্যাচটা জিততেই হতো, কারণ এর আগে স্বর্ণাভ পরপর 2টো ম্যাচ জিতে যে আশার আলো সমর্থকদের মনে ইস্ট বেঙ্গল দেখিয়েছিল, আজকে মানে সেটা তো ফুলফিল করতে পারলোই না। উল্টে বোধহয় একরাশ আরও সমস্যা দেখা দিল নাকি। 4-1 একটা কিরম স্কোর লাইন, কি দেখলে খেলাটা তুমি স্বর্ণাভ? না, এটা দেখো, এটা অ্যাবসলিউটলি একটা ম্যাসাকার ফ্রম দ্য টিম, কারণ একটা মাস্ট উইন ম্যাচে এরকম পারফরমেন্স আশা করা যায় না। এটা বাজে পারফরমেন্স, যদি আমি লাইটলি বলি, এটা খুব বাজে একটা পারফরমেন্স। খুব বাজে একটা পারফরমেন্স কেন হলো? এরকম বাজে পারফরমেন্স লাইন আপে কি কোথাও কোনো গলত থেকে গেছিল? দেখো, লাইন আপে আমার মনে হয় লাস্ট দিন যা টিম নেমেছিল সেই টিমটাই নামলো। সায়ন স্টার্ট করেছিল এবং সায়ন একটা ভালো গোলও দিয়েছে, অসামান্য গোল দিয়েছে। আমি বারবার দর্শকদের বলছি এই ম্যাচ থেকে যদি কিছু পাওয়ার মতো থাকে তাহলে বোধহয় সায়নের গোলটাই। আমরা গতকাল রাত্রে চ্যাম্পিয়ন্স লিগে দেখলাম রিয়াল আর ম্যানচেস্টার সিটির ম্যাচে এতগুলো বিশ্বমানের গোল, সায়নের গোলটা কিন্তু প্রায় সেই লেভেলে। হ্যাঁ, বাট ওভারঅল লাইন আপে দেখো
হরমনজোত খাবড়া সেন্টার ব্যাক, তারপর ভিক্টর ভ্যাসকেজ স্টার্ট করে 70 মিনিট খেলছে, এরকমভাবে টপ 6 কোয়ালিফাই করা সম্ভব নয়। টপ 6 কোয়ালিফাই করা সম্ভব নয়, সে তো দূরের কথা স্বর্ণাবো, কিন্তু এই ম্যাচটা এই যে এরকমভাবে পর্যুদস্ত, মানে এই যে প্রায় আত্মসমর্পণ করে দেওয়া, তোমার একদম ডাইরেক্ট রাইভাল যারা পাঞ্জাবের কাছে, ডাইরেক্ট রাইভাল হলেও পাঞ্জাবও কিন্তু মনে রাখতে হবে এই সিজনে কিন্তু ওরা ডেবিউটান্টস। এমন না যে তারা ধারে ভারে অনেকটা এগিয়ে ইস্ট বেঙ্গলের থেকে। 4-1 গোলটা তো ঠিক, মানে 4-1 গোলে হারটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, তাই না? কি করে হলো এই 4খানা গোল, কি করে হলো? এর পিছনে আমার যেটা মনে হয় মানে মেন কারণ, কার্লোস কোয়াদ্রাত আজকে আমি দেখছিলাম যে একটা হাই লাইন খেলানোর চেষ্টা করছে। কারণ ইস্টবেঙ্গলকে আমরা দেখেছি যে বাকি সব অপোনেন্টদের এগেনস্টেই ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাক করে, ইস্টবেঙ্গলের ওপর একটা প্রেশার ক্রিয়েট হয় এবং ইস্টবেঙ্গল সেই প্রেশারটাকেই ইউজ করে তোমার কাউন্টার অ্যাটাক করে। কিন্তু আজকের খেলায় আমরা দেখলাম পাঞ্জাব যথেষ্ট খুশি ছিল সিট ব্যাক করতে, এবং ইস্টবেঙ্গলকে ফোর্স করা হয়েছে তোমরা অ্যাটাক করো, এবং ইস্টবেঙ্গল এই চক্করে একটা হাই লাইন খেলালো এবং পাঞ্জাব কাউন্টার অ্যাটাকে এই হাই লাইনটার পুরোপুরি অ্যাডভান্টেজ নিয়ে 4টে গোল হলো। পুরো 4টে গোল আমরা যদি রিপ্লে দেখি, 4টে গোলই ইস্টবেঙ্গলের হাই লাইনের তোমার দোষের জন্য হয়েছে। কিন্তু কিন্তু পাঞ্জাব যে হাইলাইন খেলবে না, পাঞ্জাব যে ডিফেন্সিভ শেপের মধ্যে ঢুকে যাবে, এটা তো মানে কি বলবো, যারা যে বাচ্চারা আইএসএল দেখছে তারাও জানে, কারণ পাঞ্জাব এইভাবেই খেলে। গত ম্যাচে মোহনবাগানের সাথে ওরা এইভাবেই খেলেছিল, এই ম্যাচে ইস্টবেঙ্গলে জিততেই হবে, ওরা জানে যে এই ম্যাচে ইস্টবেঙ্গল অ্যাটাকিং খেলবে। তো এটা এই যে এইভাবে যে কি বলবো শিশু সুলভভাবে পাঞ্জাবের ফাঁদে পা দেওয়া, এইটার জন্য কি তোমার মনে হয় না কোয়াদ্রাতকে একটা দায় নিতে হবে? দায় তো অবশ্যই নিতে হবে, কারণ এই মানে আজকের মতন একটা ক্রুশিয়াল ম্যাচে আমার মনে হয় যে কার্লোস কোয়াদ্রাতের আরেকটু মানে একটু কম এক্সপেরিমেন্ট করা উচিত ছিল টিমের সাথে, এবং এতদিন ধরে টিমটা যেরকমভাবে খেলে এসেছে আমার মনে হয় সেই স্ট্র্যাটেজির সাথেই যদি স্টিক করে থাকতেন তাহলে অন্যরকম হলেও হতে পারতো। অন্যরকম হলেও হতে পারতো। অন্যরকম বলতে গিয়ে একটা কথা মনে হলো যে পরের বছর তো এই পাঞ্জাবেরই একজন খেলোয়াড় তালাল, মারি তালাল তোমাদের টিমের বোধহয় তার শৈশব সম্পূর্ণ হয়ে গেছে। এটা কি তালালের অডিশন ম্যাচ ছিল? যদি হয়ে থাকে তাহলে সেই কেমন দেখলে অডিশন? যদি এটা অডিশন হয়ে থাকে তাহলে আমি বলবো যে উই আর ইন ফর আ ট্রিট, কারণ একটা সিঙ্গেল সিজনে 10টা অ্যাসিস্ট, এটা আইএসএল এর রেকর্ডে বোধহয় ফার্স্ট টাইম হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের পর থেকে। তো এবং 8টা গোলও উনি দিয়েছেন। তো আর ইস্টবেঙ্গল মিডফিল্ডে আমরা এরকম প্লেয়ার, আমি একদম শুরু থেকে বলে আসছি যে এইরকম একটা প্লেয়ার যে একটা ক্রিয়েটিভ সোর্স হতে পারে, এরকম একটা প্লেয়ার সাউল ক্রেসপোর সাথে খেলা খুব দরকার। এবং মাডি তালাল যদি সত্যি তার আসার হয় তাহলে এটা একটা দারুণ স্কোপ ইস্টবেঙ্গল। দারুণ সুখবর ইস্টবেঙ্গলের জন্যে। আইএসএল 2024 এখানেই শেষ হলো, 2023-24 এখানেই শেষ হলো। সিজন থেকে কি পেলে, মানে ইস্টবেঙ্গল কি পেলো, সমর্থকরা কি পেলো? দেখো, যদি পুরো সিজনটা ধরি, মানে শুধু আইএসএল নয়, তাহলে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ফাইনাল খেলেছে, সুপার কাপ ইস্টবেঙ্গল জিতেছে, এবং আইএসএলে ইস্টবেঙ্গলের এটা সবচেয়ে বেশি পয়েন্টস ট্যালি এই সিজনে। আর কার্লোস কোয়াদ্রাত একটা দেখেছি নর্মালি যদি বলতে হয়, একটা ফ্যানদেরকে ইনভলভ করে চলা, তারপর প্লেয়ারদেরও একটা মনে আশা জাগানো যে ইস্টবেঙ্গল টিমটা কিছু করতে পারে। এখানে বিদেশিরা এখানে ভ্যাকেশন এনজয় করতে আসে না, এখানে ট্রফি জিততে আসে। তো এই জিনিসটা আমার মনে হয় ইম্পর্ট্যান্ট ছিল, কারণ লাস্ট আমরা ইস্টবেঙ্গল যে ক বছর ধরে আইএসএল খেলছে এই জিনিসটা খুব একটা দেখতে পাইনি আমরা। তো এই সিজনে দেখতে পেয়েছি, দেখা যাক পরবর্তীকালে নেক্সট সিজনে, মানে আমি আশাবাদী। নেক্সট সিজন থেকে তুমি কি চাইছো এই টিমের? তোমার কি মনে হয় যে খামতির জায়গাগুলো কোথায়? প্লেয়ার চেঞ্জ করতে হবে নাকি ম্যানেজমেন্টে কোনো চেঞ্জ, নতুন কোনো ইনভেস্টার? কি মনে হয় যে কোন কোন জায়গাগুলোতে এখনো শূন্যস্থান রয়েছে যেগুলো পূরণ করতে হবে? দেখো, এখানে যদি বলতেই হয় প্রথমে আমি টিমকে নিয়ে একটু বলি। টিমে উইন্টার ট্রান্সফার উইন্ডোটাতে ইস্টবেঙ্গল আমরা দেখেছি ইস্টবেঙ্গল নষ্ট করেছে ওই উইন্ডোটা, কারণ ভিক্টর ভ্যাসকেজ আর ফেলিশিও ব্রাউন যাদের দুজনকে আনা হয়েছিল তারা দুজন চলে যাবেন আর কয়েকদিনেই। তাদের কন্ট্রিবিউশন হচ্ছে 0 গোলস এবং 0 অ্যাসিস্ট। যথেষ্ট সুযোগ পেয়েছে, যথেষ্ট ফিট হওয়ার টাইম পেয়েছে, কিন্তু দুজনের মধ্যে কেউই ওই জিলটা দেখাতে পারেনি। তো আমার মনে হয় যে এরকম সাইনিং করালে হবে না, আরেকটু ফরওয়ার্ড, একটু প্রগ্রেসিভ সাইনিং করাতে হবে। আর স্পন্সরের কথা যদি বলি, তাহলে আমি শুনছিলাম সেদিন যে আরও কিছু এক্সট্রা স্পন্সর আসবে, মানে উইথ ইমামি বিং দ্য মেন ইনভেস্টর। তো
টিমের যে ফাইন্যান্সিয়াল ল্যাকিংটা সেটা মানে আশা করা যেতে পারে যে পূর্ণ হয়ে যাবে। তো দেখা যাক। আর তুমি কোয়াদ্রাদের কাছ থেকে তুমি কি স্পেশালি কিছু ট্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি অন্য ধরনের ফুটবল দেখতে চাওয়া ইত্যাদি ইত্যাদি কিছু কি আশা করছো পরের বছর? যতদিন না একটা ভালো ইন্ডিয়ান টিমের কোর ইস্টবেঙ্গল টিম বানাতে পারছে ততদিন ফুটবল এরকমই থাকবে। আমি 4টে বিদেশি ওয়ার্ল্ড ক্লাস নিয়ে এলাম, হু আর ওয়ে পাস দেয়ার প্রাইম, তাদেরকে নিয়ে আমি কীরকম ফুটবল এক্সপেক্ট করতে পারি? আমি অজয়, মানে উইথ নো অফেন্স টু এনিবডি, অজয় ছেত্রীর মতন সাইনিং যদি হয় একটা উইন্ডোতে, তাহলে তাদেরকে নিয়ে তো এর থেকে বেশি বেটার ফুটবল খেলা যেতে পারে না। একদিকে যেরকম অজয় ছেত্রীকে ইস্টবেঙ্গল সাইন করেছে, ইস্টবেঙ্গলকে কিন্তু একটা জিনিসের জন্য ক্রেডিট দিতেই হবে, সেটা হলো ইস্টবেঙ্গল অন্যান্য হয়তো পরিস্থিতির চাপেই অন্যান্য আইএসএল ক্লাবগুলোর থেকে অনেক বেশি যুব প্রতিভাদের ওরা সুযোগ দিচ্ছে। আমরা আজকে সায়নের গোল দেখলাম, আয়ানসিকে, আমানসিকে, বিষ্ণু, এরা সবাই পাপসুকন গিল, এরা সবাই যে সুযোগটা পেয়েছে এই কম বয়সে, কিন্তু আইএসএল এ অন্যান্য টিমে আমরা দেখি না। এই দিকটাও কিন্তু ভালো। তোমার কি মনে হয় যে পরের বছর তুমি যেরকম বলছিলে ইনভেস্টর যখন আমরা দেখি নতুন একটা ক্লাবে আসে, কিছু বেশি মানিটারি পুশ হয়, তখন এই ইয়াং প্লেয়াররা আবার সুযোগ পাওয়া বন্ধ হয়ে যায়? তোমার কি মনে হয় যে এইটা কন্টিনিউ থাকবে, না কোন দিকে তুমি দেখছো ইস্টবেঙ্গলকে যাবে? আমার তো মনে হয় এটা কন্টিনিউ থাকবে এবং এটা হওয়া উচিত, কারণ এই সিজনে ইস্টবেঙ্গল যা রিটার্ন পেয়েছে ইয়াং প্লেয়ারগুলোর থেকেই পেয়েছে। কারণ আমরা সারা সিজন ধরে দেখেছি নাওরেম মহেশ লাস্ট সিজন যেরকম খেলেছিল ওরকম ফর্মে ছিল না, নন্দা কুমার অন অফ, আর ক্লেটন সিলভারও গোল কন্ট্রিবিউশন ড্রাস্টিক্যালি অনেকটাই কমে গেছে লাস্ট সিজনের থেকে। তো এই সায়ন, বিষ্ণু, এদের এদের যা কন্ট্রিবিউশন মানে ভাবা যায় না, এদের যা বয়স সেই তুলনায়। প্লাস আমি আজকে একটা জিনিস পয়েন্ট আউট করতে তোমার ভুলে গেলাম, প্রাপসুকান গিলকে নিয়ে বলছিলাম। প্রাপসুকান গিল যে আজকে ছিল না সেটা বোঝা গেল, কমলজিৎ খেললো আজকে। সেকেন্ড গোলটা কিন্তু পুরোপুরি আমার মনে হয় কমলজিৎকে ব্লেম নিতে হবে, কারণ ফার্স্ট পোস্ট থেকে ওরকমভাবে বিট হয়ে যাওয়া মানে আমরা এক্সপেক্ট করতে পারি না এটা। প্রাপসুকন গিল পরের বছর ফিরে আসবেন, মনে হয় যে এই গোটা টিমটা ইস্ট বেঙ্গল ধরে রাখবে, সঙ্গে আরও কিছু নতুন অ্যাডিশন হবে, অন্যান্য টিমেও। আইএসএল এ নতুন একটা অ্যাডিশন হয়েছে, আপনাদের আগেও আমরা শুরুতেই বলেছি, মোহামেডান। আপনারা আমাদের দেখতে থাকুন এই গোল্ড লেভেল ফুটবলের যে বৈঠকি আলোচনা। আমরা পরের সপ্তাহে আবার ফিরে আসব, সাথে হয়তো অন্য প্রধান থাকবে না, মূলত আমরা ফোকাস করব মোহনবাগান আর মুম্বাইয়ের ম্যাচটা নিয়েই। আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা আমাদের দেখুন। আমাদের ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলেও সেটাও মন্তব্য করতে ভুলবেন না। আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, আর সেই সাথে আমরা যেটা বলি সবসময়, ভারতীয় ফুটবল এবং বাংলা ফুটবলের জয় হোক।